আপনার পিরিয়ড নিয়মিত কিন্তু তবুও প্রেগন্যান্সি আসছে না বা গর্ভধারণ হচ্ছে না। আপনার সময় মতো ওভুলেশন হচ্ছে, সঠিক সময়টাতে পার্টনারের সাথে সহবাসও করছেন, কিন্তু দেখা গেল তারপরেও আপনাদের প্রেগন্যান্সি কনসিভ হচ্ছে না বা গর্ভধারণ হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পিরিয়ড নিয়মিত ওভুলেশনও হচ্ছে, তো এসব ঠিক থাকার পরেও কেন আপনারা কনসিভ করতে পারছেন না, আজকের ভিডিওতে সে নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনাদেরই উপকার হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো যে কারণে প্রেগন্যান্সি আসছে না বা গর্ভধারণ হচ্ছে না, তার মধ্যে কয়েকটি হচ্ছে: নাম্বার 1, টিউব ব্লকেজ থাকলে; নাম্বার 2, এন্ডোমেট্রিয়াসিস; নাম্বার 3, হরমোনাল ইমব্যালেন্স; নাম্বার 4, এজ, ওয়েট, লাইফস্টাইল; নাম্বার 5, স্পার্ম প্রবলেম; নাম্বার 6, হেলদি ফুড; নাম্বার 7, কারেক্ট টাইমিং; নাম্বার 8, এনওভুলেশন অর পুর এগ। এই সমস্ত কারণগুলোর জন্য অনেক সময় প্রেগন্যান্সি আসে না বা গর্ভধারণ হয় না। আজকে এগুলো বিস্তারিতই বলবো। তো এখন বলি, ফেলোপিয়ান টিউব ব্লক এটার মানে কি, এটা থাকলে কি হয়। সাধারণত মেয়েদের ডিম্বাশয় থেকে একটা টিউবের মাধ্যমে বের হয়। এই টিউবটাকেই বলা হয় ফেলোপিয়ান টিউব। কারো কারো ক্ষেত্রে কিন্তু এই ফেলোপিয়ান টিউব ব্লক থাকে। আর এই ফেলোপিয়ান টিউব যদি ব্লক থাকে তাহলে কিন্তু ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হতে পারে না, ফলে প্রেগন্যান্সি বা গর্ভধারণও সম্ভব হয় না। তখন কিন্তু শত চেষ্টা করার পরেও বাচ্চা কনসিভ করতে পারেন না, যার পরবর্তীতে পিরিয়ড হয়ে যায়। নাম্বার 2, এন্ডোমেট্রিয়াসিস। জরায়ুর ভেতরের অংশকে এন্ডোমেট্রিয়াম বলে। ডিম্বাণু ও শুক্রাণু মিলনের ফলে একটি ভ্রূণ তৈরি হয় এবং সেই ভ্রূণটি এসে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এসে গেঁথে যায়। আর তখন যেই ঘটনাটি ঘটে তাকে বলা হয় ইমপ্লান্টেশন। কোনো কারণে যদি জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ইনফেকশন থাকে তাহলে কিন্তু এই ভ্রূণটি জরায়ুর দেয়ালে বসতে পারে না, ফলে ইমপ্লান্টেশন সম্ভব হয় না এবং বাচ্চাও কনসিভ হয় না। নাম্বার 3, হরমোন ইমব্যালেন্স। মেয়েদের পিরিয়ড ও ওভুলেশনের ক্ষেত্রে হরমোন কিন্তু বড় একটা অংশের ভূমিকা পালন করে। তাদের মধ্যে রয়েছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন, ইস্ট্রোজেন হরমোন ও প্রোজেস্টেরন হরমোন। যদি কারো কারো ক্ষেত্রে এই হরমোনের মাত্রাগুলি সামান্য তারতম্য হয় তাহলে কিন্তু বাচ্চা কনসিভ করতে সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে পিরিয়ড তো হবে কিন্তু ওভুলেশনও হবে না, বাচ্চা কনসিভ করাও হবে না। এটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, একটু খেয়াল করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। নাম্বার 4, এজ, ওয়েট, লাইফস্টাইল। সন্তান জন্মদানের ক্ষেত্রে বয়স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মেয়ের সাধারণত 30 বছর বয়সের পর থেকে ডিম্বাণুর মান এবং ডিম্বাণুর সক্ষমতা কিন্তু ততটা ভালো থাকে না, ধীরে ধীরে এর মান কমতে থাকে। তখন কিন্তু বাচ্চা নিতে সব থেকে বড় সমস্যাটা হয়। যদিও এক্ষেত্রে পুরুষের বয়সটা ততটা বিচারবোধ হয় না। সন্তান জন্মদানের ক্ষেত্রে যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে নারী এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা রিস্ক হয়ে দাঁড়ায়। আমরা কিন্তু অনেকেই খাওয়া দাওয়া এবং ঘুমের ক্ষেত্রে খেয়ালই করি না। এই দুইটা বিষয়ের প্রতি আমাদের সকলেরই কম বেশ অবহেলা রয়েছে। অনেকেই কিন্তু শারীরিক ব্যায়াম এবং পরিশ্রমের কোনো কাজ করি না, ফলে হরমোনের ঘাটতি হয় এবং বাচ্চা নিতে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, 15 থেকে 30 মিনিট ব্যায়াম করা উচিত। ফাস্ট ফুড খাবার বাদ দিয়ে ঘরের খাবার, হেলদি খাবারের প্রতি মনোযোগ দেওয়া উচিত। নাম্বার 7, স্পার্ম প্রবলেম। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ছেলেদের শুক্রাণু অবশ্যই ভালো থাকতে হবে। আপনার পিরিয়ড নিয়মিত হচ্ছে, ওভুলেশনও সঠিক সময় হচ্ছে এবং ডাক্তারের কাছে যাওয়ার পর সকল রিপোর্ট খুব ভালো আসছে, তবুও বাচ্চা কনসিভ হচ্ছে না।
এক্ষেত্রে দেখা গেল আপনার পার্টনারের কোনো সমস্যা থাকতে পারে, তাই আপনার টেস্টের সাথে সাথে আপনার পার্টনারেরও কিছু টেস্ট করতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য টেস্টটি হচ্ছে সেমেন অ্যানালাইসিস, অর্থাৎ শুক্রাণুর একটা টেস্ট করতে হবে। হেলদি ফুড, পুরুষের শুক্রাণুর কোয়ালিটি এবং মহিলাদের ডিম্বাণুর কোয়ালিটি ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার কিন্তু অত্যন্ত জরুরি। মহিলাদের শরীরে যদি ভিটামিন বি, আয়রন, জিঙ্কের অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চা নিতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। তাই এক্ষেত্রে পুষ্টিকর খাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে। প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। প্রোটিনযুক্ত খাবারের মধ্যে রয়েছে ডিম, মাছ, দুধ, সবুজ শাকসবজি এবং বাদাম। আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেন এই প্রোটিনযুক্ত খাবারগুলো থাকে। আপনাদের দেহে যদি কোনো ভিটামিন বা কোনো প্রোটিনের ঘাটতি থাকে তাহলে এই খাবারগুলোর মাধ্যমে কিন্তু রিকভারি করতে পারবেন। তখন বাচ্চা নিতে গেলে বিষয়টা খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য। নাম্বার 7, কারেক্ট টাইমিং। শরীর ভেদে মেয়েদের ওভুলেশনের দিনটি আলাদা হয়ে থাকে, তাই প্রত্যেকের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিকের দিন অনুযায়ী সঠিক ওভুলেশনের দিনটি গণনা করতে হবে এবং সেই সময় অনুযায়ী পার্টনারের সাথে সহবাস বা মিলন করতে হয়। ওভুলেশনের দিনটি সঠিকভাবে কেন গণনা করতে হবে তার কারণ হলো অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় চাকরির সূত্রে অনেকের হাজবেন্ড দেশের বাহিরে বা দূরে থাকে, তো সেক্ষেত্রে যদি ছুটি পায় এবং সেক্ষেত্রে অল্প দিনের জন্য বাড়িতে ছুটি নিয়ে আসে, তখন যদি আপনারা ওভুলেশনের দিনটি জানেন সেক্ষেত্রে বাচ্চা কনসিভ করতে সেটি আপনাদেরকে অনেক সাহায্য করবে। খুব সহজে বাচ্চা কনসিভ করতে চাইলে কিন্তু অবশ্যই ওভুলেশনের সঠিক দিনটি গণনা করা জানতে হবে। যদি আপনারা আপনাদের ওভুলেশনের সঠিক দিনটি না জানেন তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। দেখা গেল আপনার হাজবেন্ড ছুটিতে বাসায় আসলো এবং আপনারা সহবাস করলেন বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু সেই দিনটি ওভুলেশনের সঠিক দিনটি না, তো এক্ষেত্রে কিন্তু শত চেষ্টা করলেও বাচ্চা কনসিভ হবে না। তাই ওভুলেশনের সঠিক দিনটি গণনা করতে জানতে হবে আগে। ওভুলেশন কি, ওভুলেশনের লক্ষণগুলো কি কি, ওভুলেশন হলে কিভাবে বুঝবেন, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন এবং খুব সহজেই আপনারা নিজেরাই ওভুলেশনের সঠিক দিনটি বের করতে পারবেন। নাম্বার 8, অ্যানওভুলেশন অর পুর এগ। অনেক সময় পিরিয়ড নিয়মিত থাকা সত্ত্বেও ওভুলেশন কিন্তু হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পিরিয়ড অনিয়মিত হলেও কিন্তু ওভুলেশন হয়ে যায়। প্রেগন্যান্সি কনসিভ করার জন্য বা গর্ভধারণের জন্য যে ডিমটি বের হয় তার গুণগত মান কিন্তু অনেক সময় ঠিক থাকে না, যার কারণে প্রেগন্যান্সি আসে না। এটাকে বলা হয় পুর এগ। খেয়াল করলে দেখবেন পিরিয়ডের 11 থেকে 14 দিনের ভেতর কাঁচা ডিমের সাদা অংশের মতো একটা স্রাব বের হয়। এই স্রাবটি হচ্ছে ওভুলেশন। তো খেয়াল করলে দেখবেন এটি যদি প্রত্যেক মাসে পিরিয়ডের পর পর এই স্রাবটি বের না হয় তাহলে কিন্তু আপনাদের ওভুলেশন হচ্ছে না এবং আপনার পরিপক্ক ডিমও বের হচ্ছে না। সেক্ষেত্রে তৎক্ষণাৎ আপনাদেরকে একজন গাইনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। তো একজন আপু জানতে চেয়েছিলেন ওনার রিপোর্ট সব ভালো আছে, পিরিয়ড নিয়মিত হচ্ছে, কিন্তু কেন বাচ্চা কনসিভ করতে পারছে না। আশা করি আপুটি তার উত্তর পেয়ে গেছেন যদি এই ভিডিওটি ফুল দেখে থাকেন। এখন আপনার যদি পিরিয়ড নিয়মিত থাকে, তারপর হচ্ছে ওভুলেশন হয়ে থাকে আর কনসিভ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেহেতু টেস্ট করে ফেলছেন সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারকেও কিন্তু একটা সেমেন অ্যানালাইসিস বা শুক্রাণুর টেস্ট করে দেখে নিতে পারেন যে আপনার হাজবেন্ডের বা আপনার পার্টনারের কোনো প্রবলেম আছে কিনা। এতে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো যেন আপনাদের উপকার হয় এরকম ভিডিও আপলোড দেওয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সতর্ক থাকবেন। নতুন মায়েদের কি অবস্থা তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।